আসসালামু আলাইকুম গাইজ, আজকে ভিডিওটা হবে হচ্ছে মেইনলি প্রিমিয়র যে ইনস্ট্রুমেন্টাল যে গেজটা আছে এইটার সেটিংসগুলো অ্যান্ড এইটার সেটিংস নিয়ে কিছু মানে ফিচার্স যেটা অনেকে আর কি জানেন না। সো এই প্রিমিয়রটাই কিন্তু সেই প্রিমিয়র যেটা আমরা লাস্ট ভিডিওতে দেখাইছিলাম। অ্যান্ড এইখানে আপনার লাস্ট ভিডিওটা দেখে আসলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি টপ রাইট কর্নারে। সো এই প্রিমিয়রটাতে কিন্তু আপনার ইঞ্জিন অয়েল প্রপারলি চেঞ্জ করা হয় নাই। সো তখনও যে আপনার ইঞ্জিনের যে পারফরমেন্স ছিল অনেক কম আসতেছিল। সো আমরা পরে জাপান পার্টস বিডি থেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, আমি কিছু ক্লিপস দিয়ে দিব না। সো জাপান পার্টস থেকে চেঞ্জ করার পরে এই গাড়িটা আরও কিছুদিন চলছে। সো দেন আমি আজকে ভাবলাম যে ঠিক আছে এই গাড়িটা কিছুক্ষণ চালায় দেখি যে অ্যাকচুয়ালি ডিফারেন্স ফিল করা যায় কিনা। অ্যান্ড দ্য থিং ইজ, হ্যাঁ, ডিফারেন্সটা স্মুথনেসটা অনেকখানি বেড়ে গেছে। সেকেন্ড জিনিস হচ্ছে আমি যখন অ্যাক্সেলারেটর ছেড়ে দিতাম তখন যে পরিমাণ ইঞ্জিন ব্রেকিংটা হইতো সেই ইঞ্জিন ব্রেকিংটা অনেক কমে গেছে আগের থেকে। সো আগে মনে হইতো যে গাড়ি একদম ব্রেক করে দাঁড়াই যাইতেছে। কেন? কারণ হচ্ছে আপনার ওই যে বাজে ফুয়েলের জন্য আপনার অয়েল লেভেলটা বেড়ে গেছে, ইঞ্জিন অয়েল লেভেলটা। আর হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলটা একদম ঠিক হয়ে গেছে। হ্যাঁ, যাবে না, আমার যেতে দেবে। অ্যান্ড গাইস, নেক্সট উইকে ইনশাল্লাহ 110 যে গাড়িটার মডিফিকেশন করতেছি সেইটার যেই ভিডিওটা, তো সেটার একটা ভিডিও আসবে যেটা হচ্ছে মেইনলি ইন্টেরিয়রের যে কাজটা সেটা নিয়ে। হ্যাঁ, আচ্ছা গাইস, সো এইটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল প্যানেলটা। এখন এইখানে দেখবেন যে আপনার যদি ফোনে গুগল লেন্স ওপেন করেন বা হচ্ছে আপনার ট্রান্সলেটর, তাহলে আপনারা জাপানিজ টু ইংলিশ দিলে আপনারা এই লেখাগুলো পড়তে পারবেন। এখন এভাবে তো দেখতে পারতেছেন যে আমি কি বলতেছি, বাট এটা ছাড়া যদি আপনারা নর্মালি এভাবে দেখেন তাহলে বলবো যে প্রথম সেকশনটা হচ্ছে যে গাড়ি স্টার্ট দেওয়ার পর ফুয়েল কনজাম্পশন কত। এই যে আমরা যখন চালায় আসি ইট ওয়াজ 12.4 কিলোমিটার পার লিটার। হ্যাঁ, নিচে যে বারটা দেখতেছেন সেটা হচ্ছে আপনি কারেন্টলি আপনার মানে একদম ইনস্ট্যান্ট ফুয়েল ক্যালকুলেশনটা কি, আপনি অ্যাক্সেলারেটর ছেড়ে দিচ্ছেন না স্টার্ট দিচ্ছেন সেটার উপর। হ্যাঁ, এটা হচ্ছে রিসেট দেওয়ার পর থেকে আপনার অ্যাভারেজ কেপিএল কত, আর নিচেরটা হচ্ছে রিসেট দেওয়ার পর থেকে আপনার অ্যাভারেজ কিলোমিটার পার আওয়ার কত। হ্যাঁ, মানে কত স্পিড আপনার অ্যাভারেজ স্পিড থাকে আর কি। এটা হচ্ছে আপনার ইকো গেজ, আর কিছু নাই এই ইনস্ট্রুমেন্টাল প্যানেলে। তারপর হচ্ছে পরের ট্যাপটা লেন কিপ অ্যাসিস্ট, এটাতে জাস্ট দেখায় যেটা আপনার লেফট রাইট মানে লেন দেখতে পারতেছে কিনা। পরে এটা হচ্ছে আপনার অটো স্টার্ট স্টপের ফিচার। হ্যাঁ, তারপরেরটা হচ্ছে এখানে কোনো ওয়ার্নিং সাইন্স কিছু জ্বলে আছে কিনা, ইঞ্জিন লাইট বা এরকম কিছু। তারপর হচ্ছে এখানে আপনার পার্কিং যে ব্রেকটা সেটা আপনি অন করবেন কিনা, মানে এই যে আপনার যে গাড়ি যদি সামনে কেউ দাঁড়ায় যায় তাহলে যে গাড়ি নিজে থেকে ব্রেক করে দাঁড়ায় যাবে এই জিনিস। এটা হচ্ছে সেন্সরটা, এটা হচ্ছে ব্রেকিংটা। তারপরে হচ্ছে আপনার এইখানে হচ্ছে অটো স্টার্ট স্টপ কতখানি অ্যাক্টিভ থাকবে, তারপর আপনার ইকো মোডটা কি অন থাকবে নাকি অফ থাকবে। সো এই জিনিসগুলো আছে। আর এটা হচ্ছে ডিসপ্লে অন, ডিসপ্লে টু, আপনি কোনো প্রোফাইল আলাদা করে সেট করতে চান কিনা। আর এই সব থেকে নিচেরটা হচ্ছে রিসেট মোস্ট প্রবাবলি। আপাতত নদী বের হয়ে যাই। আচ্ছা, আমি গাড়ি আবার অফ করে এখন যদি আবার অন করি, আচ্ছা সো লেটস সি জিনিসগুলো কি জায়গা মতো আছে কি না। এই যে ইকোটা অফ আছে কারেন্টলি, ঠিক আছে। এখন অনেকের কোশ্চেন থাকে যে আমি অ্যাভারেজটা কীভাবে রিসেট করব। তো এইটা আপনার রিসেট করতে হইলে আপনাদের স্টিয়ারিংয়ে দেখবেন যে এই বাটনটা আছে মাঝখানে, এইটা যদি আপনি প্রেস করে হোল্ড করে থাকেন তাইলে এই যে এই সেকশনটা আসবে। এইটা আসার পরে এইখানে দেখবেন যে আফটার সিলেক্টিং অ্যান আইটেম দেন হচ্ছে আপনার এটা রিসেটের অপশন। হ্যাঁ, সো আমি অ্যাভারেজ ফুয়েল কনজাম্পশন আর অ্যাভারেজ ভেহিকেল স্পিড দুইটাই সিলেক্ট করে, এই যে আপনার এখানে সিলেক্ট আছে, এই যে সিলেক্ট করলাম দেন আমি রিসেট প্রেস করলাম। এই যে আপনার এটা দুইটাই রিসেট হয়ে গেছে, ঠিক আছে। আর উপরেরটাতে যদি যাই, এই যে 12.4 কিলোমিটার পার লিটার, এইটা হচ্ছে আপনার গাড়ি স্টার্ট দেওয়ার পর এইটা আপনার ক্যালকুলেট করবে। হ্যাঁ, সো এখন আমি গাড়ি অফ করে দিলাম অ্যান্ড দেন আমি গাড়ি স্টার্ট দিচ্ছি। আচ্ছা, সো এই যে এইটা যেটা হচ্ছে বললাম যে ইনস্ট্যান্ট ফুয়েল ক্যালকুলেটর, এইটা হচ্ছে এখন 0 কিলোমিটার দেখাচ্ছে। আর আমরা যদি নিচে যাই, যেটা রিসেটের পর থেকে কত কিলোমিটার পার লিটার যাচ্ছে সেটাও 0 কিলোমিটার পার লিটার, ঠিক আছে। সো এইটা অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে তো 2016 পর থেকে যে প্রিমিও আর এলিয়ন গাড়িগুলো আছে সেটা তো আমাদের দেশে অনেক ফেমাস। এখন জিনিসটা হচ্ছে অনেকে এই জিনিসটা জানে না যে আপনার
কেমনে করবে, এই যে ইনস্ট্রুমেন্টাল প্যানেলটা এটা আপনার প্রপারলি কিভাবে শিখবে। সো আমি তো একটা প্রসেস বললাম যে আপনাদের ফোনে যে গুগল ট্রান্সলেটর আছে সেটার লেন্সটা ইউজ করে এইভাবে আপনারা দেখতে পারেন। তাছাড়া তো আমি মোটামুটি সবগুলো আইটেম এক্সপ্লেন করে দিছি। তো গাইজ এইবারে বলি যে ব্রাইটনেসটা কীভাবে বাড়াবেন কমাবেন। সো আমরা যদি একটা ট্যাবে আসি, যে কোনো একটা ট্যাবে আসলাম, হ্যাঁ। সো ট্রিপ একবার প্রেস করলে টোটাল কিলোমিটারটা দেখায়, সেকেন্ডবার প্রেস করলে হচ্ছে ট্রিপ এ, থার্ডবার প্রেস করলে ট্রিপ বি, আর পরে যদি আরেকবার প্রেস করি দেন ব্রাইটনেসের সেটিংসটা আসে। এখন এইটা আপনারা চেঞ্জ করবেন কীভাবে? এটা চেঞ্জ করবেন হচ্ছে ট্রিপের বাটনটা প্রেস অ্যান্ড হোল্ড করে রাখবেন, এক বাতি কমছে, প্রেস অ্যান্ড হোল্ড করবেন, এক বাতি কমছে, আবার প্রেস অ্যান্ড হোল্ড করবেন, এক বাতি কমছে, দেন প্রেস অ্যান্ড হোল্ড করবেন, এখন ফুল মানে হাইয়েস্ট সেটিংস আছে, হ্যাঁ। সো এই জিনিসটাও অনেকে জানে না। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। আচ্ছা, ইকোটা হচ্ছে তুই যদি নর্মালি চালাস, যেমন আমি এখন চালাচ্ছি, এটা কিন্তু ইকোতেই চলতেছে, বুঝছিস? সো ফোর্সফুলি ওরা একটু তাহলে আরপিএম লোয়ার রাখে আর কি, এরকম কিছু। হ্যাঁ, ইকোতে থাকলে তোর পেডাল ফিলটা আনন্যাচারাল লাগে, যে কারণ আমি জানি তুই পারবি, তুই যখন পেডাল আসতে দিবি তখন আসতে যাবে, জোরে দিলে জোরে যাবে। বাট যখন ইকোতে দেয় তখন তুই পেডাল অলমোস্ট 50% দাবাইলেও যাইতে চায় না গাড়ি। হ্যাঁ, সো এই জন্য আরো বেড়ে যাবে, মানে আরো স্লো হয়ে যায়, রেসপন্স আরো বেটার হবে, রেসপন্স অফ ছাড়া বেটার। বাট তুই কি ফিল করতেছিস জার্ক করতেছে? না। সো এরকম তেমন কিছু না যে গাড়ি একদম জার্ক করবে বা এরকম কিছু, ঠিক আছে? সো ইকো মোডটা যে আমি অফ করলাম, আমি বলবো যে অফ করে চালালে বেটার, মানে তোর গাড়ির ফুয়েল এফিসিয়েন্সি এন্ড এভরিথিং তোর কাছে ম্যানুয়াল কন্ট্রোল আছে, বুঝছিস? আমি হচ্ছে যদি ইকো অফ থাকে তাহলে আমার ফুল কন্ট্রোলটাই থাকবে আর কি। হ্যাঁ, ফুল কন্ট্রোলটাই থাকবে। ইকো দাবাই দিলে গাড়ি ধরবে। হ্যাঁ, সো ইকো অ্যাকচুয়ালি তোর অন রাখা লাগে না। এটা হচ্ছে যার যদি মনে কর ড্রাইভার গাড়ি চালায় তখন মেবি অন রাখতে পারোস, বাট দেন এগেন খুব একটা লাভ করবে না, বুঝছিস? বুঝতে পারছি। করলা ক্রস কত করে পড়ে এখন? ডিপেন্ডস, তুই অ্যারাউন্ড 48 থেকে তুই 58 পর্যন্ত যায়। 35 এর মধ্যে পাওয়া যাবে না? না, 35 এর মধ্যে পাওয়া যাবে না রে, কারণ এই গাড়িটা তো অলমোস্ট নিউ, সো কেউ সেল করার মুডে নাই। সো সেল করতে হলে তো মিনিমাম 5 বছর ওয়েট করা লাগবে। আর তারপরও মনে করি এই গাড়িগুলো তো ক্রসওভার, করলা ক্রস ছাড়া সিএইচআর। তো এই যে এখানে যেই ফুয়েল ক্যালকুলেশনটা দেখাচ্ছে, এই যে 10 থেকে 20 মাঝখানে দেখবেন একটা হোয়াইট লাইন দেখা যাচ্ছে, সেই হোয়াইট লাইনটা হচ্ছে যে এখন কত কেপিএল পাচ্ছি, যেমন এখন 14.3 পাচ্ছি। সো তার মানে হচ্ছে যে ওই যে দেখেন ওই হোয়াইট লাইনটা 10 আর 20 একদম মাঝখানে, অলমোস্ট 15-এর কাছে চলে গেছে। অ্যান্ড আমি এখন যেভাবে চালাচ্ছি, আমি যদি এভাবে কন্টিনিউ করি ইজিলি 20 উঠে যাবে, 20+ চলে যাবে। সো গাইজ, আমি একটা জিনিসই বলবো যে যাদের গাড়ি আছে আপনারা প্লিজ মেইনটেনেন্সটা প্রপারলি করেন। আমি মেইনটেনেন্স নিয়ে পুরো একটা বড় ভিডিও বানাবো, বাট আপাতত সময় পাচ্ছি না। সো ইনশাল্লাহ সামনের মাসের ফেব্রুয়ারি লাস্টের দিকে আমি হয়তো ভিডিওটা বানাবো। হ্যাঁ, এখন কাহিনীটা হচ্ছে একটা ছোট জিনিস বলে দিই, আপনারা জাস্ট আপনাদের ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন এভরি 4000 কিলোমিটার, অথবা হচ্ছে আপনার এভরি 1 ইয়ার, যেটা আগে আছে। যদি আপনি এক বছরে মাত্র 1-2 হাজার কিলোমিটার হয় তাহলে আপনার চেঞ্জ করতে হবে ফুল সিনথেটিক 5W30, এই যত টয়োটা প্রিমিও করলা যা যা আছে সব কিছুর মধ্যে, যেগুলো 1NZ এভি ইউজ করে, এক কথা যদি বলি। আর যদি এক বছরের আগে ধরেন আপনার 3 মাসের মধ্যেই 4000 কিলোমিটার মানে ড্রাইভ করে ফেলছেন, তখন হচ্ছে আপনার 4000 কিলোমিটারে আপনার চেঞ্জ করতে হবে। তখন আপনি 1 বছর ওয়েট করলে কিন্তু আপনি ইঞ্জিনের ক্ষতি হবে। অ্যান্ড ইঞ্জিন অয়েল চেঞ্জের সাথে যে কয়টা জিনিস চেঞ্জ করবেন সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার, ইঞ্জিন এয়ার ফিল্টার, তারপর হচ্ছে ক্যাবিন ফিল্টার বা যেটাকে এসি ফিল্টার নামে চিনে সবাই। সো এই 4টা জিনিস আর কি চেঞ্জ করবেন, তাহলে ইউ আর গুড টু গো। গ্যাস ইউ গ্যাস ক্যান সি আমি এখন মোটামুটি কনজারভেটিভলি চালাচ্ছি অ্যান্ড ইটস 16 কিলোমিটার পার লিটার। সো প্রিমিওতে হাইওয়েতে 20+ যাওয়া ইটস ভেরি পসিবল, ঠিক আছে? এটা খুব না। এখন অনেকে বলবেন যে ভাই মানে গাইজ দেখেন, আমি আপনাকে এই ভিডিওটা দেখাচ্ছি যে এটা একটা বেঞ্চমার্ক। হ্যাঁ, এটা কিন্তু টপ ফুয়েল মাইলেজ যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। আমি কিন্তু বলতেছি না যে এটা আপনি ডে টু ডে ঢাকার জ্যামে আপনি এটা অ্যাচিভ করতে পারবেন। হ্যাঁ, সো এই জিনিসটা আগে মানে মাথায় রেখেন। সো এরকম রাস্তায় যদি একটু কনজারভেটিভলি চালান তাহলে আপনার 16 আমি অলরেডি পাচ্ছি, আমি যেটা বললাম 20 টাচ করবে। হ্যাঁ, আমি যদি সামনে যাইতে থাকি এভাবে তাহলে 20 টাচ করবে। আচ্ছা গাইজ, আর একটা জিনিস হচ্ছে যদি আপনার বেস্ট ফুয়েল মাইলেজ পাইতে চান, আপনার স্পিড থাকা উচিত অ্যারাউন্ড 30 থেকে 90-এর মধ্যে। হ্যাঁ, কারণ একটা টাইমে আপনি যখন 90 কিলোমিটারের উপরে পার করেন, মানে নর্মালি 80 কিলোমিটারের উপরে যখন চলে যান, তখন যেটা হয় যে এয়ার রেজিস্ট্যান্স এত বেড়ে যায় যে আপনি অ্যাকচুয়ালি স্পিড বাড়ায় খুব একটা
মানে ফুয়েল সেভ করতেছে না, উল্টা আপনার ফুয়েল মাইলেজ হার্ট হচ্ছে আপনার এয়ার রেজিস্ট্যান্সের কারণে। হ্যাঁ, আর 30 কিলোমিটারের নিচে হচ্ছে দেখবেন যে আমি যখন অলমোস্ট 20-এর কাছাকাছি আসি তখন আমি ব্রেকে পাড়া না দিলেও আমার ফুয়েল মাইলেজটা 20 লাইনটা হিট করতেছে না। সো যখন আমি 30 ক্রস করবো অ্যান্ড দেন স্মুথলি গ্লাইড করতে থাকবো তখন দেখবেন যে ও 20-এ একদম মানে স্ট্যাগনেন্ট বসে আছে ব্লু লাইনটা। সো দেখবি আমি যদি মনে কর ধূপ করে টান দিতে চাই না, সো দেখছোস আমি তো খুব করি নাই, ওই যে ইকোটা যে অফ সাথে সাথে উঠছে। হ্যাঁ, এই জন্য সাথে সাথে উঠছে। সো গাইজ এই জন্য আমি বলি যে ইকোটা আপনারা অফ করে চালাবেন। গাইজ আমি যদি স্লো চালাতে চাই আমার পায়ের থ্রটল অ্যাকচুয়েট করে আমি স্লো চালাতে পারবো। ইকোটা খালি তখনই অ্যাক্টিভেট করবেন যখন আপনার এমন একজন ড্রাইভার থাকবে যে হচ্ছে খালি জোরে টানে, তখন আপনার ইকোটা অন রাখতে পারেন, কাজ তখন ধূপ করে টান দিলে গাড়ির সামনে আগাইতে চাবে না। হ্যাঁ, দেখছিস এমন ইন্ডিকেটর লাগাইছে এলইডি, আমার চোখ নষ্ট হয়ে যাচ্ছে ভাই। এত পাওয়ারফুল কেন এলইডি লাগায় না? এই যে ইয়েলো যে এলইডিটা এটা কিন্তু স্টক না। না প্রিমিয়াম ওই যে ইকোটা অফ করে চালালে ইটস এ বিট ফান। হ্যাঁ, চালানো যেহেতু ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়েছে। আগের ভিডিওতে দেখছিলাম যে গাড়ি 0 to 100 করতে 14 সেকেন্ড লাগছে। আই নো যে এটা একটা প্রপার কম্পারিজন যদি হয় তাহলে হচ্ছে আবার 0 to 100 করা উচিত, বাট when I'm telling you guys আমি টানলে আই ক্যান ফিল ইট, সো ইউ জাস্ট হ্যাভ টু ট্রাস্ট অন মি। ঠিক আছে, সো দেখি ফাঁকা একটা রাস্তা পেলে উইল ট্রাই টু ডু উইথ 0 to 100। আচ্ছা, আমার পিছে কোনো গাড়ি নাই, সো আমরা এখানে একটা 0 to 100 করি। I'm pretty sure আগের থেকে ইট ওয়াজ ফাস্টার, কাজ অনেক কম ডিস্টেন্সে করছে। হ্যাঁ, অ্যান্ড 6000 RPM পর্যন্ত গেছে, এটা একটা ভালো সাইন ছিল। আমি সেদিন একটা এলিয়ন 2009 চাইনিজ টায়ার্স লাগানো, বুঝছো, 50 কিলোমিটারতে থামতে এইখান দিয়ে উই মাথা পর্যন্ত লাগছে থামতে। পুরা ABS লক, আমি কি অবস্থা ভাই। হ্যাঁ, আমি তারপরে ABS লক হওয়ার ঠিক আগের যে মোমেন্টটা ওটা হচ্ছে পারফেক্ট ব্রেকিং। হ্যাঁ, ওইটাতে নিয়ে করছে বেসিক্যালি। আমি রিয়েল লাইফে ফর্মুলা 1 টেস্ট করতেছি যে ওই ব্রেকিং ফিলটা। হ্যাঁ, তারপরও গাড়ি থামে না। আমি বলি কি অবস্থা ভাই, কেমনে সম্ভব। স্পিড ব্রেকার এটা ক্রস করে ওইখানে রাস্তা ফাঁকা আছে, পিছে কেউ আসবে না। না, এখান দিয়ে করবো 3, 2, 1। ABS কিন্তু লক খায় না, দেখছো, আরেকটু স্পিড থাকলে আরেকটু। হ্যাঁ, ABS কিন্তু লক খায় না। আমি আরো দিই না, আমি স্লোলি করছি। অনেক গ্রিপি ভাই, ইয়োকোহামা না ভাই, সেই টায়ার্স। এই জন্য মানুষকে বলি গো ফর সামথিং যেগুলো ব্র্যান্ডেড। ইয়োকোহামা, তারপর হচ্ছে ব্রিজস্টোন। ওই গাড়িটার এইখান থেকে ওই মাথা পর্যন্ত লাগছে, আমি বিশ্বাসই করতে পারি। আমি বলি যে কি রে ভাই, টেস্ট করি। সো উই আর অ্যাট 50 অ্যান্ড ব্রেক। way too much long man, way too much long. That's why আমি বলতেছি চাইনিজ টায়ার্স নেভার বাই দ্যাম। অ্যান্ড অনেক সময় লাগছে, মানে 50 কিলোমিটার যদি থামতে এত টাইম লাগে, আই ডোন্ট নো হোয়াট টু সে ম্যান। লাইক আমরা যদি এখানে ব্রেক করা লাগতো, স্টিল অনেক টাইম লাগছে। মানে আই ট্রাইড টু নট টু অ্যাকচুয়েট দ্য ABS, তারপরও এতখানি টাইম লাগছে। তো কিন্তু স্কিড খুবই হালকা খাচ্ছে না ABS। আমি বলবো যে আমি মনে হয় এটা ABSটা আর একটু বেটার হইতে পারে, বাট ABS বেটার না হইলেও পুরাটা চাকার উপর 50 অ্যান্ড দেন উই ব্রেক। সো একটুকের মধ্যে থামছি, লাইক এক গলিও হয় নাই। আর এখানে একটু স্লিপ করার কারণ হচ্ছে তো যে হালকা বালু আছে। এইটা ওইখানেও ছিল, আর ওইখানে যে পরিমাণ স্লিপ করছে ভাই, সেই ব্রেকিং সেই। আমি ভিডিও দুইটা পাশাপাশি কম্পারিজন দিলে, আমি যেন 50-50 দুইটা করলাম যেন কম্পারিজন বোঝা যায়। অ্যান্ড গাইস, কেউ ABS টেস্ট করার আগে অবশ্যই উপরে তাকাবেন যে পিছে গাড়ি আছে কিনা, কাজ আপনি ধূপ করে ব্রেক করবেন আপনার পিছটা গন। ঠিক আছে, 40-50 ব্রেক। আচ্ছা, আমি ছাড়তেছি তো, এরপর আমি দেখি, না ছেড়ে দেখি ABS কেমনে সামলায়। সামনে দিয়ে ঘুরে আসতে হবে।
হয় হবে। গাড়িটা যাওয়া লাগবে এবার, একদম পুরা ডাবাই দেবো, ঠিক আছে? ওকে, দেখি এই যে অফিসে সুন্দর। নট ব্যাড অ্যাট অল। আর যদি আমি এবিএস অ্যাকচুয়েট না করি আমার পারফেক্ট ব্রেকিং উঠবি, দেখছোস? সো আমি কিন্তু গাড়ির কিন্তু ব্যালেন্স দেখছো, এবিএস হালকা একটু অ্যাকচুয়েট করছে লাস্টের দিকে। সো দিস ইজ হাউ আই ট্রাই টু ব্রেক। হ্যাঁ, এই যে সো এইভাবে আই এম ট্রাই টু ব্রেক লাইক দিস, যেন এবিএস অ্যাকচুয়েট না হয়, গাড়ির ব্যালেন্স যেন উল্টাপাল্টা শিফট না হয়, লাইক পিছন থেকে পুরো একদম সামনে ঝুঁকে যাইতেছে, দেন আমি লেফট রাইট টার্ন করতেছি, এই জিনিসটা যেন না হয়। ব্রেকিং করা উচিত অলওয়েজ স্ট্রেইট লাইনে, হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম গ্রিপ থাকে চাকার। আর ভাই আই জাস্ট লাভ ইয়োকোহামা টায়ার্স ম্যান। মানে আমি এরা আর ওই ম্যাক্সিস আর কি জানি একটা ছিল বুংজাং টায়ার্স দেখার পর আমার বোঝা শেষ যে অ্যাকচুয়ালি টায়ার্স অনেক ম্যাটার করে, অনেক। আচ্ছা, সো এটা হচ্ছে ইয়োকোহামা ব্লু আর্থ, পিছনেরটা হচ্ছে গুডিয়ার। এটাও তো ইয়োকোহামা না? না না, গুডিয়ার আলাদা আলাদা কোম্পানি। এইটা হচ্ছে গুডিয়ার GT3, আর এইটা হচ্ছে আবার ইয়োকোহামা ব্লু আর্থ। সো আমি বলবো যে গুডিয়ারও ভালো কোম্পানি, মানে ইয়োকোহামা ব্লু মানে ভালো কোম্পানি। সো you guys just saw the difference. That will be all for today and we will see you in the next one.